আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, যাকে নারায়ণগঞ্জের মানে পজিটিভলি কেউ বলেন নারায়ণগঞ্জের সিংহপুরুষ, আবার নেগেটিভলি কেউ বলেন নারায়ণগঞ্জের ত্রাস। আওয়ামী লীগের মধ্যেই নারায়ণগঞ্জের ত্রাস বলা মানুষের অভাব নেই। স্বয়ং সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগ নেত্রী, যিনি নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে একাধিক সময় দায়িত্ব পালন করেছেন, সেই আইভীকেই দেখা গেছে শামীম ওসমানের এগেনস্টে রাজনীতি করতে। সেই শামীম ওসমান আওয়ামী লীগের পতনের দৃশ্যপটে দেশের বাইরে চলে গিয়েছেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা জানতাম তিনি দুবাইতে রয়েছেন, আরব আমিরাতের বিভিন্ন শহর, দুবাই সহ বিভিন্ন শহরে চষে বেড়াচ্ছেন, বড় বড় শপিং মলে যাচ্ছেন, এরকম ছবিও প্রকাশিত হয়েছিল। এবার জানা গেল যে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন, অর্থাৎ আমেরিকায় অবস্থান করছেন। এবং মানে গণমাধ্যম বলছে 2 বছর পরে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এলেন শামীম ওসমান। এর আগে দুবাইয়ের শপিং মলে তাকে দেখা গেছে, সেটা মানে পাপারাজ্জির কাজের মতো হয়েছে, যে গোপনে কেউ ছবি তুলেছে, সেই ছবি গণমাধ্যমে পাঠিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। কিন্তু এবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘটা করে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে উপস্থিত হলেন এবং বক্তব্য দিলেন। সেটা অনুষ্ঠিত হলো তার এলাকা নারায়ণগঞ্জে না, সেটা নিউ ইয়র্কে। হঠাৎ করে দৃশ্যপটে শামীম ওসমান এলেন, তার মানে কি আওয়ামী লীগ যখন ফেরার কথা ভাবছে, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফেরার ঘোষণা দিয়েছেন, তখন কি আবারও দৃশ্যপটে হাজির হচ্ছেন তিনি? চলুন একটু জেনে দেখি আমার দেশের এই চমক জাগানো নিউজটা কি বলা হচ্ছে সেখানে। থাকবেন দর্শক। বলছিলাম 2 বছর পরে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এলেন এবং মানে ঘটা করে ছবি তোলার কিংবা ভিডিও করার অপশন তৈরি করে দিলেন শামীম ওসমান, যিনি কিনা নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত। অনেকের কাছে নারায়ণগঞ্জের সিংহপুরুষ। অনেকে মনে করেন যে দলে শামীম ওসমানের মতো মানুষ খুবই প্রয়োজন, যারা ভয় ডরহীন অবস্থায় মানে রাজ করতে পারে। কিন্তু শামীম ওসমানের ব্যাপারটা আমরা খুবই কৌতূহলের দৃষ্টিতে দেখলাম যে এবারে সরকার পতনের পরেও তিনি দেশের বাইরে চলে গেলেন, অর্থাৎ পালিয়ে গেলেন। এর আগে মানে ওই 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তার আগেও বিএনপির সময় দীর্ঘ সময়ে তিনি দেশের বাইরে ছিলেন। তার মানে হচ্ছে যে বিরোধী অবস্থায় যখন তার দল থাকে, তখন তিনি দেশে থাকেন না কিংবা দেশে থাকতে পারেন না। এটা তো রাজনীতিবিদদের জন্য খুব একটা ভালো খবর নয়, কারণ বিরোধী দলে থাকা অবস্থাতেই তো রাজনীতি এবং দলকে অনেক বেশি চাঙ্গা রাখতে হয়। তিনি শুধুমাত্র সুসময়ে রাজনীতি করে গেছেন। মূলত মানে দৃশ্যত যদি গত 20 বছরের কিংবা 25 বছরের রাজনীতি বিশ্লেষণ করা যায়, তাহলে সেরকমটাই দাঁড়ায়। তার আগে হয়তো মানে শামীম ওসমান অনেক বেশি মানে হুঙ্কার দিয়েছেন, পজিটিভ অবস্থানে থেকেছেন, সেটা সেই মানে ঐতিহাসিক মানে সাফল্য তার রয়েছে। এবার নিউ ইয়র্কের ব্যাপারে আমার দেশ বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। শামীম ওসমানের একটা অনুষ্ঠানের ছবি, যেখানে বেগম মুজিবের স্মরণে সম্ভবত একটা অনুষ্ঠান হচ্ছে। সেখানে বলা হচ্ছে 2 বছর পর প্রকাশ্যে শামীম ওসমান করলেন কর্মী সভা করা হয়েছে। নারায়ণগঞ্জে খেলা হবে স্লোগান দিয়ে রাজনৈতিক মাঠে উত্তপ্ত অবস্থা তৈরি করা এবং রাজনৈতিক মাঠ গরম করা সেই শামীম ওসমানকে 2 বছর পরে সামনে দেখা গেল আওয়ামী লীগের এক কর্মী সভায়, এবং সেটা নিউ ইয়র্কে। প্রতিপক্ষের উদ্দেশ্যে আক্রমণাত্মক বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই সাবেক সংসদ সদস্যকে নিউ ইয়র্কের ওই সভায় বক্তৃতা দিতে দেখা যায়। 2024 সালের যে সরকার পতন, তারপরে তাকে 2 বছর প্রকাশ্যে দেখা যায়নি। সবাই নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে অনেকটা আত্মসমালোচনার সুরেই কথা বলেছেন শামীম ওসমান। তিনি বলেন, আমি ব্যর্থ। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি নিজেই তো এক ধরনের নারায়ণগঞ্জে বিভেদ সৃষ্টি করেছিলেন, কারণ তার সঙ্গে আইভীর যে সম্পর্ক, সেই সম্পর্ক তো নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো লাভ আনেনি, বরং নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে বিভক্ত করার কাজে তিনি নিজেই ভূমিকা রেখেছেন। শামীম ওসমানের বক্তব্যে অবশ্য পুরনো রাজনৈতিক খেলার প্রসঙ্গও ফিরে এসেছে। তিনি বলেন, কে কত বড় নেতা, কে ছোট নেতা, এটি গুরুত্বপূর্ণ নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অনেক আগেই তিনি দেশে কি হতে যাচ্ছে তা বুঝতে পেরেছিলেন। তার দাবি, তিনি ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর কর্মকাণ্ডের উপরে নজর রাখতেন। বিএনপিকে নিয়েও তিনি মন্তব্য করেছেন। নিউ ইয়র্কের সভায় শামীম ওসমান দাবি করেন, তার রাজনৈতিক মনোযোগের মূল লক্ষ্য ছিল এমন
এমন গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে না। এ প্রসঙ্গে তিনি জামায়াতের আমির গোলাম আজমের নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে আনেন। নিজের কার্যালয়ে দেশের বড় বোমা হামলার ঘটনা যেটা ঘটেছিল সেটাও বলেন। 2024 যে জুলাই আগস্টের উত্তাল সময়, সেই সময়ে শামীম ওসমান সেই সময় প্রসঙ্গে তিনি বলছেন যে 2রা আগস্ট রাতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া, কারফিউ প্রত্যাহার এবং নারায়ণগঞ্জে বড় ধরনের জনসমাবেশ করার প্রস্তাব দিয়েছিলেন। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে তার 1.5 থেকে 2 লাখ মানুষ জড়ো করার সক্ষমতা ছিল। আশেপাশের এলাকাতেও খবর পাঠানোর কথা বলেছিলেন তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগের শক্তির উৎস ছিল জনগণ। তবে সম্ভাব্য গৃহযুদ্ধের আশঙ্কায় শেখ হাসিনা রক্তপাত এড়াতে চেয়েছিলেন। 19 জুলাই নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় শামীম ওসমান সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মামলাও হয়েছে, সেই মামলাগুলোতে তাকে আসামি করা হয়েছে। এই নিউ ইয়র্কের কর্মী সভায় শামীম ওসমানের উপস্থিতি নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে দীর্ঘদিন পরে তাকে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমার দেশ শামীম ওসমানকে নিয়ে যখন একটা নিউজ করছে এবং নিউ ইয়র্কের কর্মী সভা নিয়ে নিউজ করছে, এবং এই নিউজটা আমি যখন প্রথম পড়ার পরে অবাক হয়েছে যে আমার দেশ সাধারণত আওয়ামী লীগের কোনো নেতাকে নিয়ে এত বিশদ, তার কর্মকাণ্ডের কথাবার্তার এত বিশদ নিউজ করে না, অন্তত এখন করে না। এবং করলেও মানে 100 শব্দ থাকলে 110 শব্দেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা ওই নেতার বিরুদ্ধে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তারা, এবং সেটাই আমরা দেখেছি। কিন্তু শামীম ওসমানের এই নিউজের ক্ষেত্রে সেরকমটা দেখিনি, ঠিক তার উল্টো চিত্রটা দেখেছে। তাহলে কি আমার দেশ মানে জামাতপন্থী পত্রিকা, এই মুহূর্তে জামাতপন্থী পত্রিকা হওয়া সত্ত্বেও আমার দেশ কর্তৃপক্ষের সঙ্গে কি শামীম ওসমানের একটা ব্যাকডোরে ভালো সম্পর্ক তৈরি হয়েছে? প্রশ্নটা জেগেছে এই নিউজটা পড়ার পরে, কারণ শামীম ওসমানকে খুব একটা নেগেটিভ মানে এই দৃষ্টিতে এখানে উপস্থাপন করা হয়নি। ভেতরের রহস্যটা কি? তলে তলে কি মানে এই তো কদিন আগেই তাসনিম জারার একটা বক্তব্য নিয়ে আলোচনা করলাম যে রাজনীতিবিদরা রাতের বেলা এক জায়গায়, বহু রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় বসে আড্ডা দেন, বহু কিছু পান করেন, কিন্তু দিনের বেলা বিরোধিতার সুর এমন তীব্র করেন তাতে উৎসাহিত হয়ে তার কর্মীরা ঝাঁপিয়ে পড়ে চোখ হারিয়ে ফেলে। তেমনটাই কি এখানেও ঘটছে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি এই কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু মানে আলোচনার চাইতে বড় কথা, এগুলো আমার প্রশ্নও বলতে পারেন। সো 2 বছর আগে 2024 জুলাই আগস্টে যখন বাংলাদেশে এই সমস্ত সন্ত্রাসী হামলা গ্যাঞ্জামগুলি হচ্ছিল, তার আগে থেকেই শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা আপা বলছিলেন, অনেকবারই বলেছিলেন বিভিন্ন মিডিয়াতে এবং প্রেস কনফারেন্সে যে এগুলি জামাত শিবিরের কাজ, এগুলি বিএনপির কাজ, এগুলি একটা পলিটিক্যাল মুভমেন্ট, এগুলি কোটা আন্দোলনের প্যাকেজিংয়ে বেসিক্যালি সরকারকে উৎখাত করার একটা জঙ্গি সন্ত্রাসীদের একটা অ্যাটাকের মতো অনেকবারই বলেছেন, রাইট? ঘটনা কি সত্যি নাকি সত্যি না, এখন 2 বছর পরে এসে আপনারা কিভাবে জিনিসটা কিভাবে বিচার করবেন? আই মিন, উনি যা যা বলেছিলেন এখন কিন্তু তাই হচ্ছে। এমন না যে জোর করে কাউকে দিয়ে বলানো হচ্ছে, কারণ জুলাই আগস্টে যারা গ্যাঞ্জাম করেছিল তারা এখন নিজেরাই অত্যন্ত দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে স্বীকার করে যে তারা সরকার পতনের জন্য আন্দোলন করেছিল, তারা সরকারকে মানে জঙ্গি হামলা করেছিল, তারা পুলিশ মেরেছিল, তারা অমুককে মেরেছিল, তমুককে মেরেছিল, তাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনা, 2018 সাল থেকে চেষ্টা করে আসছেন অল দ্যাট, রাইট? সো এটার মানে কি দাঁড়ায়? যে অ্যাকচুয়ালি আপা ওয়াজ রাইট, শেখ হাসিনা ওয়াজ রাইট, এগুলি আসলেই হচ্ছিল। কিন্তু তখন বাংলাদেশের অনেক মানুষই, বিশেষ করে লালবদরদের ইয়েতে যারা ছিল আর কি, ইনফ্লুয়েন্সে যারা ছিল, তারা ব্লাইন্ডেড হয়ে গিয়েছিল। এরপর আরেকটা জিনিস যেটা বেসিক্যালি আমাকে খুব খোঁচা মারে, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে শেখ হাসিনা পালিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, উনি পালিয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। উনি কি চুরি করে গেছেন কোথাও, কাউকে না বলে গেছেন,
উনি কি বর্ডার ক্রস করে ইন্ডিয়া গেছেন? উনি ইন্ডিয়াতে কিভাবে গেছেন? বাংলাদেশের বিমানে করে, বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে সসম্মানে ওনার নিরাপত্তার জন্য ওনাকে ভারতে দিয়ে আসা হয়েছিল বিমানে করে, সবার সামনে। আই মিন পিপল, মিডিয়াতে এগুলি আসছিল, ফুটেজ আসছিল, ভিডিও ফুটেজ এমনভাবে করা হয়েছিল যেন চুরি করে ভিডিও করছে। অ্যাকচুয়ালি আশেপাশে সবাই ওরা ভিডিও করছিল এগুলি, কিন্তু দেখানো হয়েছে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে উনি পালাচ্ছে। বাট পালালে আর্মি কেন ওনাকে সসম্মানে নিজেরা গিয়ে দিল্লিতে দিয়ে আসবেন? রাইট, এটাকে তো পালানো বলে না, এটাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এখন কারা কিভাবে অস্ত্র ধরেছিল তার মাথায়, কেন করা হয়েছিল, মানে কিভাবে করা হয়েছিল, সেগুলি আমরা পরে হিসাব নিকাশ করব, আগামী বছরের মার্চ মাসে হিসাব করব সবকিছু। কিন্তু এখন যারা খুব বড় গলায় বলেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, অল দ্যাট, আসলে তো উনি পালান নাই। ওনার নিরাপত্তার জন্য ওনাকে অন্য দেশে, পাশের দেশে রেখে আসা হয়েছিল, সিম্পল অ্যাজ দ্যাট। রিগার্ডলেস এখন এগুলি নিয়ে যত বড় বড় বুলি কপচান না কেন, একটা জিনিসটা খেয়াল করেছেন, আপার 2 বছর পরের এক প্রেস কনফারেন্সে, যে প্রেস কনফারেন্সে ওনার চেহারা দেখা যায় নাই, যে প্রেস কনফারেন্সে উনি সশরীরে আসেন নাই, জাস্ট মানে অডিওতে কানেক্ট ছিলেন, সেই একটা প্রেস কনফারেন্সের 10-15 মিনিটের একটা কথা, কিছু প্রশ্ন, 1-2টা প্রশ্নের উত্তর, এই পুরো ইভেন্টটাই পুরো পৃথিবীতে একটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর বাংলাদেশে কি পরিমাণ কাঁপাকাঁপি হয়েছে বুঝতেই তো পারছেন। মিডিয়া এমবার্গো হতে শুরু করে হুমকি ধামকি দেওয়া, ইন্ডিয়াকে লেটার পাঠানো, কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়া। সো কেন? আই মিন শেখ হাসিনার 15 মিনিটের অ্যাপিয়ারেন্স এবং অডিও অ্যাপিয়ারেন্স, নট ইভেন ভিডিওতে, নট ইভেন সশরীরে, এত ভয় কেন? কারণ এখানে একটা জিনিস, একটা মার্কার সবাই মিস করে যাচ্ছে, বিশেষ করে এই সমস্ত লালবদররা আর যারা এখন ক্ষমতায় আছে তারা। বাংলাদেশের মানুষ, 20 কোটি মানুষের দেশে অর্ধেক মানুষ ভাই আওয়ামী লীগের সাপোর্টার। তার উপরে আবার 20 কোটি মানুষই এখন সাফার করতেছে, বেশিরভাগ মানুষই বাংলাদেশে সাফার করতেছে। ইকোনমি বলেন, জ্বালানি বলেন, লাইফের সিকিউরিটি বলেন, বাচ্চাদের সিকিউরিটি বলেন, আই মিন ইন এভরি কাইন্ড অফ ইন্ডিকেটর বাংলাদেশের মানুষ এখন সাফার করতেছে। গত 2 বছর ধরে ধৈর্য ধরে ওয়েট করতেছিল, কিন্তু বাংলাদেশের মানুষের ধৈর্য এখন আর নাই। সো স্বাভাবিকভাবে এই জিনিসটা বিএনপিও জানে, এই জিনিসটা লালবদররাও জানে, জামাত শিবির জানে। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের এখন আসলে যারা শাসন করছে তারা অ্যাকচুয়ালি জঙ্গি, তারা অ্যাকচুয়ালি স্বাধীনতা বিরোধী শক্তি। আমি জানি না বিএনপি এখানে কি রোল প্লে করছে। আমার কাছে বিএনপি বা তারেক জিয়াকে মনে হয় যে একটা পাপেট গভর্নমেন্টের মতো, তাকে কেউ না কেউ চালাচ্ছে। উই অল নো দ্যাট কারা চালাচ্ছে। এন্ড অফ দ্য ডে এখানে তো ফরেন ইনফ্লুয়েন্সে বাংলাদেশ চলছে, এটাও তারা নিজেরাও জানে, সত্যটা তারা নিজেরাও জানে, বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে। যে কারণে বাংলাদেশের মানুষ এখন ক্লিয়ার হয়ে গেছে যে আর যাই হোক, শেখ হাসিনা থাকা অবস্থায় তাদের আসলে তাদের জীবনের এই হাল ছিল না। দে ওয়ার লিভিং এ মাচ বেটার লাইফ। কিন্তু গত 2 বছরে ইউনুস বলেন, ইউনুসের পরবর্তী বলেন, লালবদররা, আলবদর, রাজাকার, আল শামস, এরা বাংলাদেশের মানুষকে যে ধোঁকা দিয়েছে, একটা মিথ্যা আশ্বাস দিয়েছিল যে তারা এই করবে সেই করবে, আসলে কোনো কিছু করছে না। লুটে পুটে দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে পুরো বাংলাদেশ তলানিতে গিয়েছে। এবং তারা যা যা বলতো, তারা যে সমস্ত জিনিসগুলির জন্য আন্দোলন করতো, যে সমস্ত ম্যাটারগুলি, টপিকগুলি বা ইস্যুগুলিতে, সেই জিনিসগুলি তারা এখন 10 গুণ বেশি করছে। এবং ঠিক একই কারণে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে তাদের সাথে ধোঁকা হয়েছে, তাদেরকে চরমভাবে বোকা বানানো হয়েছে। আপনি এখন অস্বীকার করতে পারেন, আপনি ধরেন বাংলাদেশের একজন সাধারণ মানুষ, ইউ আর নট কানেক্টেড টু এনি পলিটিক্যাল পার্টি, ধরেন আপনি একদম নিউট্রাল একজন মানুষ, পলিটিক্স আপনি অত বেশি কেয়ার করেন না, আপনি জাস্ট সার্ভাইভ করতে চান, বেঁচে থাকতে চান, ফ্যামিলি নিয়ে সবাই নিরাপদে থাকতে চান, খেয়ে পড়ে বাঁচতে চান। আপনাকে বোকা বানানো হয়েছে। এখন আপনি হয়তো স্বীকার নাও করতে পারেন, কারণ কেউ স্বীকার করতে চায় না যে তাদেরকে বোকা বানানো হয়েছে। এখন যত বাজেভাবে বোকা বানানো হোক না কেন, তারা স্বীকার করতে চায় না কেন, এটা এম্বারাসিং। বাট বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এম্বারাসড,
কারণ তাদেরকে বোকা বানানো হয়েছে, ভিতরে ভিতরে তারা রাগে ফুঁসছে, স্বাধীনতা বিরোধী শক্তিরা তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে, তাদেরকে মারছে রাস্তাঘাটে, রাইট? শহীদ মিনারে তো ঝুলিয়ে মারলো সবার সামনে, মববাজি চলছে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই, মবের দেশ, যখন যে যাকে খুশি তাকে মেরে ফেলতে পারে। অ্যাটলিস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন তখন এই দিন কারো দেখতে হয় নাই। বাংলাদেশ একটা স্ট্রং পিলারের উপর দাঁড়িয়েছিল, কিছু কিছু স্ট্রং পিলারের উপর। এখন সেই পিলারগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, আর এই পিলারগুলি ভাঙলে, এই ফাউন্ডেশনগুলি ভাঙলে আসলে লস কাদের? যে সরকার দেশ চালাচ্ছে তার না, তারা তো লুটেপুটি খেয়ে আরামসে চলবে। লস তো হবে বাংলাদেশের সাধারণ মানুষের। আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে দেশ। এখন আপনি যতই অস্বীকার করেন না কেন, আপনি যতই এম্বারাসড হন না কেন যে আপনাকে বোকা বানানো হয়েছিল সেই গত 2 বছর আগে জুলাই আগস্টে, আই থিঙ্ক এন্ড অফ দ্য ডে এক সময় অলরেডি আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। বাংলাদেশের এরকম অনেক মানুষের দেয়ালে এখন পিঠ থেকে গেছে, বেশিরভাগ মানুষেরই দেয়ালে পিঠ থেকে গেছে। তারা এখন আর কোনো কিছু নিতে পারছে না। একটা ছোট্ট যে কোনো কিছু থেকে বড় কোনো কিছু এনি টাইম শুরু হয়ে যেতে পারে। আবার তো অলরেডি বলেছে ডিসেম্বরে উনি বাংলাদেশে ব্যাক করবেন, কেউ ঠেকাইতেও পারবে না এটা। এবং লেট মি জাস্ট রিফ্রেজ ইট আর কি, যে আপা বাংলাদেশে ব্যাক করবে এটা নিয়ে অনেকে বলছে জেলে যাবে, মেরে ফেলবে, ফাঁসিতে ঝোলানো হবে, এগুলি বড় বড় কথা বলছে অনেকে। আমি একটা ডিক্লারেশন দিতে পারি, নিজে থেকে, ইটস মাই ওন ওপিনিয়ন। আপা বাংলাদেশে যখন যাবে উনি সসম্মানে বাংলাদেশে যাবে, সসম্মানে। না ওনাকে অ্যারেস্ট করবে কেউ, না ওনাকে কেউ জেলে ঢুকাবে, না ওনাকে কোনো ধরনের কেউ অপমান করতে পারবে, না কোনো ধরনের কোনো অ্যাটাক করতে পারবে, নাথিং। আপা যখন বাংলাদেশে এন্টার করবে, সেটা যখনই হোক ডিসেম্বরে, উনি সসম্মানে বাংলাদেশে ঢুকবে এবং কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। আর আপা আইন মেনেই বাংলাদেশে ঢুকবে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান, যে আইন, যেটা ডেমোক্রেটিক্যালি ফিক্স করা হয়েছিল, যেটা ডেমোক্রেটিক্যালি অ্যামেন্ড করে করা হয়েছিল, বাংলাদেশের যে সংবিধান, সেই আইন মেনেই উনি বাংলাদেশে ঢুকবে এবং যাবেন, এবং যা যা করার তা তা করবেন। অ্যান্ড অবভিয়াসলি ওনার মেইন কাজের মধ্যে একটাই কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে উদ্ধার করা। বাংলাদেশের মানুষও এখন জানে তাদেরকে উদ্ধার করতে কাউকে না কাউকে লাগবে। আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া আসলে আর কোনো গতি নাই। যা বললাম এগুলি লিখে রাখতে পারেন। আর কিছু কিছু প্রশ্নের জবাব ডিসেম্বরে না, আমি দিব মার্চ মাসে। আমরা কিছু কিছু কাহিনীর জবাব, কিছু কিছু প্রশ্নের জবাব, কিছু কিছু মববাজি, অত্যাচার, আঘাত, সবের জবাব আমরা দিব মার্চ মাসে। আশা করি বুঝতে পেরেছি।